আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই ক্লাসে। তোমরা ইতিমধ্যে অবগত রয়েছো যে আমাদের গত ঈদ উপলক্ষে আমাদের একটি পেন স্কুইজার সিরিজ লঞ্চ হয়েছে আমাদের স্টাডি ফর কিউরিওসিটি কমিটির পক্ষ থেকে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের একটি ক্লাস নিব। তোমরা ইতিমধ্যে তোমাদের সাব্বির ভাইয়া, রাতিন ভাই এবং মাহাদি ভাইয়ের ক্লাস করেছো। তো ইনশাল্লাহ আজকেও তোমাদের সামনে আমি রসায়নের নতুন একটি অধ্যায় নিয়ে হাজির হব। তো দেরি না করে শুরু করি, চলো। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। তো তোমরা যারা 25 ব্যাচ যারা পরীক্ষা দিবা কিংবা আগামী যারা 26-27 ব্যাচ আসো, তো তাদের জন্য ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ হবে। এবং যারা বিশেষ করে যারা পরীক্ষার্থী আসো সামনে এসএসসি পরীক্ষা দিবা, তো তাদের যদি কোনো গ্যাপ থেকে থাকে তারা ওই ক্লাসটি থেকে অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে আমরা একদম বেসিক থেকে শুরু করব। যে আমরা প্রথমে সংকরায়নের বেসিক অংশটুকু পড়াবো, যে সংকরায়ন কীভাবে হয় না হয়, কেন গুরুত্বপূর্ণ, এবং কোন কোন ক্ষেত্রে এটা গঠিত হয়, আবার কোন কোন ক্ষেত্রে সিগমা পাই বন্ধন, এইসব বিষয় আর কি আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আসি আমরা এখন মূল টপিকে। তো যদি প্রথম প্রশ্ন করা হয় যে সংকরায়নটা কি বা সংকরায়নটা কেন হয়, তাই না? তো প্রথমে বলে রাখি, সংজ্ঞাটা দিয়ে আমরা শুরু করি যে সংকরায়নের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে তা হলো কোনো মৌলের যোজ্যতা স্তর। ঠিক আছে, কোনো মৌলের যোজ্যতা স্তর বা ভ্যালেন্স শেল। ঠিক আছে, কোনো মৌলের যোজ্যতা স্তর বা ভ্যালেন্স শেল যেটা আছে, এখানকার কি আছে, অরবিটাল আছে, বিভিন্ন ধরনের অরবিটাল আছে, এস পি ডি এফ। আচ্ছা, যে অরবিটালে থাকুক না কেন, তো সেগুলো একত্রে কী হবে, মিলিত হবে। কি হবে, ভ্যালেন্স শেলের যে অরবিটালগুলো কি আছে সেগুলো কী হবে, মিলিত হবে। মিলিত হয়ে কী ঘটনা ঘটবে, মিলিত হয় সাপোজ এখানে ধরো 3টে অরবিটাল আছে, আমার এখানে কয়টা অরবিটাল হবে, 3টে অরবিটাল। তা আমরা লিখতে পারি কি, সমসংখ্যক। লিখতে পারি সমসংখ্যক। এবং যেহেতু অরবিটালগুলো আছে এস পি ডি, তেমন কি শক্তি ভিন্ন, কিন্তু সংকরায়নের ক্ষেত্রে ঘটনা ঘটবে কি, সমশক্তি সম্পন্ন হবে। কি হবে, সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল। সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল কি করবে, তৈরি করবে। তার শুরু থেকে যদি বলি, কোনো মৌলের যোজ্যতা স্তরে বন্ধন গঠনকালে বহিঃস্থ যে অরবিটালগুলো একত্রে মিলিত হয়ে সমসংখ্যক সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরির যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলি, সংকরায়ন। ঠিক আছে, কি বলবো আমরা, সংকরায়ন। আর ছোট্ট একটা আমরা উদাহরণ দিই। তো আমরা অনেকেই এই যৌগের সাথে পরিচিত, সেটা হলো মিথেন। ঠিক আছে, মিথেনকে যদি আমরা এভাবে লিখি, কার্বন হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তো এখানে একটা বন্ধন 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 বন্ধন। আর আমরা একটু হাইপোথেটিক্যালি একটা জিনিস চিন্তা করি। সাপোজ এখানে যেহেতু এস আছে, এখানে পি এক্স, এখানে পি ওয়াই, এখানে পি জেড। ঠিক আছে, কারণ কি, আমরা জানি কার্বন, এটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, আমরা আসি 1s2 2s1 2px1 2py1 এবং 2pz1। ঠিক আছে, কয়টা অরবিটাল, লাভ হচ্ছে 1 2 3 4, 4টা অরবিটাল। আচ্ছা, তো আমরা একটু ফিগারগুলো ড্র করি। প্রথমে আমরা অ্যাক্সিসগুলো দিব, এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিসগুলো। তো সেগুলো আমরা প্রথমে দিলাম। যদি অরবিটালগুলো, এস অরবিটাল আমরা জানি এরকম, এক্স অরবিটাল আমরা জানি এরকম, ওয়াই অরবিটাল জানি আমরা এরকম, জেড অরবিটাল জানি আমরা এরকম। ঠিক আছে, তো আমার অরবিটালগুলো, আর এখানে আমার কী থাকে, ইলেকট্রন থাকে। এই যে আমার ইলেকট্রনগুলো এবার কি বিন্যস্ত থাকে। ঠিক আছে, আমরা যখন sp3 সংকরায়ন পড়বো তখন আমরা আরও বিস্তারিত জানবো যে এই ঘটনাগুলো কীভাবে ঘটে। ঠিক আছে, আচ্ছা, এখন আসি মূল ঘটনায় আসি। এখন আমরা যে অরবিটালগুলো দেখতে পাচ্ছি বা যে অরবিটালগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, সেখানকার আমরা একটা বিষয় লক্ষ্য করি, সেটা হলো
এখানকার যে অরবিটাল পিএক্স পিওয়াই পিজেড এবং এস, এদের কি শক্তি সমান নয়, কি নয়, এনার্জি সমান নয়, ঠিক আছে। প্রথম কথা, এদের শক্তি সমান নয়। সুতরাং যেহেতু শক্তি সমান নয়, সুতরাং কি হবে, এই যে তোমার এই যে সি এবং এইচ এর মধ্যে যে এস বন্ধন, তারপর পিএক্স পিওয়াই পিজেড, এই বন্ধনগুলো কি হবে, আনস্টেবল হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই এই ঘটনাটা বা এই যৌগটা বাস্তবে কি নয়, এক্সিস্টে করবে না, ঠিক আছে। মানে এই ঘটনা যদি ঘটে তাহলে এই যৌগটা বাস্তবে এক্সিস্ট করার ঘটনা। তাহলে ঘটনাটা কি ঘটে, একদম সিম্পল, এই সবগুলো অরবিটাল একত্রে মিলিত হয়, ঠিক আছে। মিলিত হয়ে এরা নতুন যে অরবিটালটা তৈরি করবে সেটা হলো সংকরিত অরবিটাল বা হাইব্রিডাইজ অরবিটাল। এই 4টা অরবিটাল মিলিত হবে, ঠিক আছে। তো সংকরিত অরবিটাল যদি আমরা চিত্রটা আঁকি, দেখতে পাচ্ছ এখানে সবগুলো আকৃতি কি একদম সমান, ঠিক আছে। এভাবে আর কি ইলেকট্রনগুলো কি হবে, বিন্যস্ত হবে। এখন যেহেতু এস পি এক্স পি ওয়াই পি জেড এই 4টা অরবিটাল মিলিত হয় কী হয়েছে, সমশক্তি সম্পন্ন এবং সমসংখ্যক কি অরবিটাল কি সৃষ্টি করছে। সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এখানে এনার্জি কি সমান, তাই না। যেহেতু সমান, তা আমরা যদি আবার যৌগটা আঁকি সি এইচ 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 এইচ, ঠিক আছে। তা আমরা বলতে পারি এখানে আসছে আমার কি, যেহেতু একটা এস এবং 3টা পি অরবিটাল, সুতরাং আমরা বলতে পারি এটা কি sp3, ঠিক আছে। তো sp3, এটাও sp3, এটাও sp3, sp3, ঠিক আছে। সুতরাং এখন এই যৌগটা যেহেতু সমশক্তি সম্পন্ন, মানে লাস্টে যে অরবিটালগুলো আছে সেগুলো এখন মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন এবং সমসমভাবে গঠন করছে। সুতরাং বলতে পারি কি এই যৌগটা স্টেবল এবং কি এই যৌগটা বাস্তবে আমরা দেখতে পাই, ঠিক আছে। এর আরেকটা কারণ যদি বলি, এস পি এক্স পি ওয়াই পি জেড এই 4টার কি বন্ধন যে দৈর্ঘ্য, বন্ধন যে বন্ড লেন্থ যেটা বলে, সে কিন্তু সমান না। কিন্তু sp3 ক্ষেত্রে যেটা দেখা যায়, এটার কি হয়, আমার যেটা বন্ড লেন্থ, ঠিক আছে, প্রত্যেকটা বন্ড লেন্থ কি সমান। এটাও একটা প্রমাণ যে এখানে কি হয়েছে, একটা সংকরণের ঘটনাটা ঘটছে। কিন্তু এস বা পি এরা কি নয়, বন্ড লেন্থ কি নয়, সমান নয়, ঠিক আছে। আচ্ছা, তা আসি। তো আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছি যে সংকরণটা কীভাবে ঘটতেছে, কেন ঘটতেছে। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আছে কেন ঘটতেছে, সেটা উত্তর আমি ইতিমধ্যে তোমাদের দিয়েছি। সেটা হলো মূল কারণ হলো স্টেবিলিটি। যে একটা যৌগ বা মৌল যখন যৌগমূলক বা মৌল যখন বন্ধন গঠন করবে, তখন তার মেইন উদ্দেশ্যটা কি বা কাঙ্ক্ষিত লক্ষ্যটা হলো স্টেবিলিটি অর্জন বা স্থায়িত্ব অর্জন বা সুস্থিত অবস্থা কি অর্জন করা। সেই স্টেবিলিটিটা অর্জন করার জন্যই মেইনলি কি হয়, বন্ধনটা কি হয়, গঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা আরেকটা টপিক, সেটা হলো ইলেকট্রনিক ঘূর্ণন। ইলেকট্রনিক ঘূর্ণনটা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো যে যখন একটা সংকরণ ঘটনা ঘটে তখন কি হয়, সাপোজ এখানে একটা আমরা অরবিটাল একটা মৌল চিন্তা করি, সেটা হলো হাইড্রোজেন। এখানে আরেকটা মৌল চিন্তা করি, সেটা হলো কি হাইড্রোজেন, ঠিক আছে। এখন এই দুটো কী হবে, বন্ধন গঠন করবে। তো বন্ধন গঠন করবে, ভালো কথা। এখন এখানকার ইলেকট্রনিক ঘূর্ণন একটা বিষয় আছে, তোমরা ইতিমধ্যে স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে অবগত আছে। সেটা হলো ইলেকট্রনিক ঘূর্ণন দিয়ে একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। সুতরাং যখন বন্ধন গঠন করবে তখন একটা যদি ক্লকওয়াইজ হয় আর একটা কী হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, আর একটা কী হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। এভাবে আর কি বন্ধনটা কী হবে, গঠন হবে, ঠিক আছে। কারণ ইলেকট্রন ডেনসিটি যে পরের যে জিনিসটা, যে ইলেকট্রন মেঘ, এটা কেমনে থাকবে, ঠিক আছে। সাপোজ এখানে ইলেকট্রন মেঘটা আছে, এখানে ইলেকট্রন মেঘটা আছে, যেহেতু আমরা এস অরবিটাল, যেহেতু মানে শুরুতে যেহেতু এটা এস অরবিটাল, সেহেতু ইলেকট্রন মেঘটা এমনি এইভাবে থাকবে। কিন্তু যখন বন্ধন গঠন হবে তখন যে এই যে যে সমান অংশটুকু, যে একীভূত অংশ যে অংশটা আছে, এখানে আমার কি ইলেকট্রনটা অবস্থান করবে, ঠিক আছে। এইভাবে আর কি বন্ধনটা আমার গঠন হবে। সুতরাং আমরা ইলেকট্রনের ঘূর্ণন, ইলেকট্রনের সময় ধারণাটা লাভ করলাম যে বন্ধনের আগে এবং বন্ধনের পরে ইলেকট্রনের ঘূর্ণন কীভাবে প্রভাব ফেলে এবং ইলেকট্রন মেঘটা কীভাবে বিরাজ করে, এটা আমরা অবগত হয়েছি, ঠিক আছে। আর সংকরণ সত্য উপরে যে তথ্যগুলো বললাম, এগুলি সংকরণ সত্য এবং তোমাদের বইয়ে, তোমাদের টেক্সট বুক এ সবগুলো সত্য আর কি সুন্দরভাবে সাজানো আছে, ওখান থেকেও পড়তে পারো, ঠিক আছে। আচ্ছা,
তো ইনশাল্লাহ তোমরা সংকরণ সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়েছো, ঠিক আছে। আর এর পাশে একটা চিত্র দেখতে পারো যে একটা এস অরবিটাল, এখানে দেখতে পাচ্তেছো একটা এস অরবিটাল, এখানে একটা পি এক্স অরবিটাল, এই দুটো মিলিত হয় একটা হাইব্রিডাইজ অরবিটাল কি করছে, সৃষ্টি করছে, ঠিক আছে। আচ্ছা, একটা হাইব্রিডাইজ অরবিটাল কিন্তু দুটা লোব থাকে, ঠিক আছে। যদি আমি আঁকি যে এইভাবে একটা বড় লোব একটা ছোট লোব, ঠিক আছে। এখানে ইলেকট্রন ডেন্সিটি তুলনামূলক কম থাকে, আর এখানে তুলনামূলক ইলেকট্রন ডেন্সিটি অনেক হাই, প্রচুর থাকে। আর যখন বন্ধন গঠিত হয় তখন মেইনলি এই মানে যখন অরবিটাল যে ওভারল্যাপিং বা অধিক্রমণ সেটা মেইনলি এই অংশে ঘটে, ঠিক আছে। এই অংশ আমার কি অরবিটালের যে ওভারল্যাপিংটা সেটা আমার কি ঘটে ঘটে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা পরের টপিকে আসি যে সিগমা বন্ধন। এখন তোমাদের সংকরণ বোঝার জন্য দুটা বন্ধন সংখ্যা আমাদের প্রাথমিক একটা আইডিয়া থাকা প্রয়োজন, সেটা হলো সিগমা বন্ধন, ঠিক আছে। সিগমা বন্ধন অনেক ধরনের হতে পারে, এস এসপি 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 এস, ঠিক আছে। টু এসপি, এখানে এসপির উপর এন দেয় এই কারণে যেখানে এসপি টু এসপি থ্রি এসপি তিনটা যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। তো পিপির মধ্যে হতে পারে, পিজেড ডি নিজস্ব অরবিটালগুলোর মধ্যে হতে পারে। তো অনেকগুলো টাইপ দেওয়া আছে, ঠিক আছে, সিগমা বন্ধন। তো সিগমা বন্ধনের মূল যে বৈশিষ্ট্যটা যদি বলি সেটা হলো, এটা হলো মুখোমুখি অধিক্রমণ হবে। কি বলে? মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণটা ঘটবে। আচ্ছা, মুখোমুখি অধিক্রমণ জিনিসটা কি? এই চিত্রটা লক্ষ্য করো যে একটা এস অরবিটাল, এটা ঘূর্ণনের দিকে আমরা এটা কনসিডার করতে পারি, আবার এস এই এস পরের অরবিটাল এটা ঘূর্ণাতে আমরা এটা কনসিডার করি। এই যে মুখোমুখি যে অবস্থানটা বা এই এস এর এই দিক আবার এই পি এর এই দিক, এই যে মুখোমুখি বা অ্যাক্সিস বরাবর যে দিকটা সেটার মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হবে সেটা কি? সিগমা বন্ধন। এবং এই সিগমা বন্ধনের শক্তি, যে শক্তিটা রয়েছে এটা তুলনামূলক কি হবে? প্রচুর শক্তিশালী হবে। বা অত্যন্ত বেশি, ঠিক আছে। পাই বন্ধনের তুলনায় পাই বন্ধন তুলনামূলক দুর্বল। আচ্ছা, তো সিগমা বন্ধন তুলনামূলক অত্যন্ত শক্তিশালী হয় বা বেশি শক্তি এর ইয়াতে বিরাজ করে। কারণ কি? কারণ তোমার একটা বন্ধন যখন গঠিত হবে, সাপোজ একটা হাইড্রোজেন, আগে উদাহরণটা দিই, তখন কি হচ্ছে ইলেকট্রনে কি ইলেকট্রন মেঘের কি ওভারল্যাপ হচ্ছে। সাপোজ এখানে আমার ইলেকট্রনগুলো আছে আর এখানে আমার ইলেকট্রনগুলো আছে, ঠিক আছে। তো যখন এটা ওভারল্যাপ করতেছে তখন দেখতে পাচ্তেছো ইলেকট্রন ডেন্সিটি এখানে প্রচুর হাই হচ্ছে, প্রচুর। জিনিসটাকে কি অনেক স্টেবল করে রাখতেছে, যে একটা ইলেকট্রন ডেন্সিটি যখন স্বাভাবিক অবস্থা থেকে এখানে দেখো এখানকার ডেন্সিটি এখানে যদি অনেক বেশি, তুলনায় কি এই যখন সংকুচিত অবস্থা সৃষ্টি হলো তার তুলনায় কি অনেক কি বেশি। সুতরাং আমরা বলতে পারি যেহেতু মুখোমুখি অধিক্রমণের ফলে ইলেকট্রনের ডেন্সিটি বৃদ্ধি পায় এবং যেহেতু বিপরীত ঘূর্ণনে একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে দুটি ইলেকট্রন কি বন্ধন গঠনে অংশ নেয়, সুতরাং বলতে পারি এই বন্ধনটা কি অত্যন্ত শক্তিশালী বা এর শক্তি অত্যন্ত কি বেশি, ঠিক আছে। গঠন তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে এইভাবে গঠিত হয়, এই তোমার পাশের চিত্রগুলো যে এসপি এসপি এটসেট্রা, যে এইভাবে আর কি বন্ধনটা গঠন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর জ্যামিতিক গঠন যদি আসি, আমাদের যে জ্যামিতিক গঠনের যে বিষয়টা সেটা হলো সিগমা বন্ধনের জ্যামিতিক গঠন বলতে আমরা জাস্ট যে যে মুখোমুখি অধিক্রমের বিষয়টা আর কি বোঝানো হচ্ছে, যে একটা বন্ধনে যে সাপোজ এই দিকটা আর এই দিকটা, বা স্পেসিফিক বলি সাপোজ এটা আমার এস অরবিটাল, এটা আমি ধরো একটা অরবিটাল নেই, সেটা হলো পি অরবিটাল, ঠিক আছে। এই দিক বরাবর যে যে তোমার যে দিকটা, যে এক্সিস বরাবর যে দিকটা, সেই দিকের কারণে যে জ্যামিতিক আকৃতিটা হয় সেটা তোমার বিভিন্ন যে সিগমা বন্ধন আছে, যেমন এস এস ক্ষেত্রে এক ধরনের জ্যামিতিক গঠন, এসপির ক্ষেত্রে এক ধরনের জ্যামিতিক গঠন, যে চিত্রগুলো আসছে এটাই আর কি, মানে অরবিটালের আর কি যে ইলেকট্রন ডেন্সিটি এটাই আর কি চিত্রের মাধ্যমে বলা যায় জ্যামিতিক গঠন এক প্রকার, ঠিক আছে। খুব একটা ইম্পর্টেন্ট না, খুব একটা লাগে না। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তোমার মুক্ত ঘূর্ণন, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। মুক্ত ঘূর্ণন জিনিসটা কি? তোমরা যখন পরেই তোমাদের একটা টপিক আছে সেটা হলো তোমার সিস্টেন্স সমানুতা, ঠিক আছে। এখানে মুক্ত ঘূর্ণনের একটা ব্যাপার আসছে, যে মুক্ত ঘূর্ণন সম্ভব হয় নাকি না জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে আর কি। তো এই টার্মটা তখন পড়ো, তো সেটা আমরা এখনই বুঝাই দিচ্ছি। সেটা কি? সাপোজ আমি আগের উদাহরণটাই যদি নেই,
কার্বন, এটা ধরো তোমার কার্বন, এটা তোমার হাইড্রোজেন, এটা তোমার হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, ঠিক আছে। আমি এটা বন ক্রিয়েট করতেছি এর মধ্যে। আচ্ছা, আর মুক্ত ঘূর্ণন জিনিসটা কি? এই যে তোমার যে হাইড্রোজেনটা আছে, এই যে হাইড্রোজেন, এই তোমার কার্বন, ঠিক আছে। মুক্ত ঘূর্ণন জিনিসটা হলো বন্ধনটা তার নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, অর্থাৎ এই যে এই বন্ধনটা আছে না, এটা নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, এটাও নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, এটাও নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, এটাও নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, ঠিক আছে। যে কোনো দিক হতে এদিকেও ঘুরতে পারে, আমি এ চাইলে এদিকেও ঘুরতে পারি, ঠিক আছে, যে দিকে ঘুরুক। তো মুক্ত ঘূর্ণনটা বোঝাচ্ছে যে একটা বন্ধন যখন তার নিজ অক্ষের সাপেক্ষে ঘুরবে, স্ক্রুর মতো। সাপোজ একটা দেওয়াল আছে, একটা স্ক্রু বসাছো, তো স্ক্রুটা যখন ঘুরাবা তখন কি এর ভিতরে প্রবেশ করবে, আবার তখন বাইরে বসে, কিন্তু বন্ধন শুধু ঘুরবে। যখন ঘুরতেছে তখন কি এরা বাহ্যিক কোনো পরিসর প্রভাব ফেলতেছে, বা বাহ্যিক কোনো, বা তোমার এই বন্ধনে সাপোজ এই বন্ধনে কোনো প্রভাব ফেলতেছে না, বা এটা এই বন্ধনটা এর উপর না, বা এই বন্ধনটা এর উপর না, কোনো প্রভাব কি ফেলতেছে না। সুতরাং বলতে পারি কি সিগমা বন্ধনের ক্ষেত্রে কি মুক্ত ঘূর্ণনটা কি সম্ভব, মুক্ত ঘূর্ণনটা কি সম্ভব, এবং পাই বন্ধনের ক্ষেত্রে এটা সম্ভব না। কারণ কি পাই বন্ধন যখন যদি মুক্ত ঘূর্ণন করাও, তখন কি হয় এর যে সিগমা বন্ধনের যে মুক্ত ঘূর্ণনটা কি সম্ভব হয় না, সেটা আমরা জ্যামিতিক সমাধান বিস্তারিত পড়বো ইনশাল্লাহ। তো কি এটা কি মুক্ত ঘূর্ণনটা কি সম্ভব হয়, ঠিক আছে, এটাই আর কি। তো আমরা সিগমা বন্ধন সম্পর্কে একটা ভালো ধারণা পাচ্ছি, এবং ইনশাল্লাহ তোমরা বুঝতে সক্ষম হয়েছো। তো আমরা পরের টপিকে আসি, সেটা হলো সিগমা বন্ধন যেভাবে গঠিত হয়। তো নতুন করে কিছু বলার নেই, যে সিগমা বন্ধন আমরা এস দেখছি, যদি আমি একটা পি নেই, একটা পি নেই, ঠিক আছে, বন্ধনটা এমন আসবে। এভাবে আর কি ইলেকট্রনগুলো, সাপোজ এখানে ইলেকট্রনগুলো এখন আছে, এইভাবে ইলেকট্রনগুলো আমার বিন্যস্ত আছে, তো আমার এখন এইভাবে বিন্যস্ত হয়ে যাবে, এখানে এখানে এই জায়গায় আমার বিন্যস্ত হয়ে যাবে ইলেকট্রনগুলো। আচ্ছা, একইভাবে আমরা এসপি নিতে পারি, ঠিক আছে। আমরা অরবিটাল ঘুমলে এই সম্পর্কে আরও বিস্তারিত জানবো। আচ্ছা, তো আমরা আমাদের আজকে শেষ টপিকে আসি, সেটা হলো আমাদের পাই বন্ধন। তো পাই বন্ধন জিনিসটা একদমই সোজা, সেটা হলো প্রথম আসি বৈশিষ্ট্য, সেটা কি আমরা সিগমা বন্ধনে জেনেছি কীভাবে অতিক্রম হয়, মুখোমুখি বা সামনাসামনি, ঠিক আছে। এখন পাই বন্ধনের ক্ষেত্রে কী ঘটবে, এটা পাশাপাশি অতিক্রমণ ঘটবে, কী ঘটবে, পাশাপাশি বা অধিক্রমণের মাধ্যমে এটা গঠিত হবে। যেমন এই অ্যাক্সিসটা দেখো আর এই অ্যাক্সিসটা দেখো, দুইটা কি মুখোমুখি না, এটা কি পাশাপাশি। এটা একটার দিক হলো এই বরাবর, একটার দিক এই বরাবর, বা আমরা উল্টাভাবে চিন্তা করি, এটা এই দিক বা এই দিক, ঠিক আছে। তখন কী হয়, এইভাবে একটা কি বন্ধনটা গঠিত হয়। এই যে তোমার এই যে দুটো অরবিটাল কীভাবে অতিক্রমণ হচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হয় কি পাই বন্ধন, ঠিক আছে। আর জিনিসটা এরকম হয়। সুতরাং এই যে ডেন্সিটিগুলো সেটা কি সমানভাবে বিন্যস্ত হয়ে যায়, একটা অক্ষের সাপে একদিকে এভাবে আসে, আরেক দিকে এভাবে আসে, ঠিক আছে। তো এইভাবে আর কি বিন্যস্ত হয়, এইভাবে আর কি কি পাই বন্ধনটা আমাদের কি গঠিত হয়, ঠিক আছে। সেরকম বলতে পারি দুটি অরবিটালের পাশাপাশি অতিক্রমণ মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় সেটা কি পাই বন্ধন। তো পাই বন্ধনের গঠনটা আমরা মোটামুটি ধারণা লাভ করলাম কীভাবে গঠিত হয়, ঠিক আছে। এইভাবে একটা এইভাবে দিয়ে এইভাবে আমাদের পাই বন্ধনটা কি মেলে গঠিত হয়। আচ্ছা, শক্তির ক্ষেত্রে যদি আসি, যেহেতু এটা সরাসরি অতিক্রমণ হচ্ছে না এবং আড়াআড়ি বা পাশাপাশি অতিক্রমণ হচ্ছে, সুতরাং ইলেকট্রন ডেন্সিটি তুলনামূলক কী হবে, কম হবে, এবং ইলেকট্রনের যে ঘূর্ণনের যে ব্যাপার স্যাপার সেগুলো কী করবে, থাকবে না। তখন একটা ইলেকট্রন এদিকে ঘুরতে থাকবে, তখন আরেকটা ইলেকট্রন কি এদিকে ঘুরতে থাকবে, ঠিক আছে। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারতেছি যে এই বন্ধনের যে শক্তি তুলনামূলক কী হবে, কম। সিগমা শক্তি আছে, ঠিক আছে, তুলনামূলক কি কম।
আর সিগমা বন্ধনের যেহেতু স্থায়িত্ব বেশি, পাই বন্ধনের স্থায়িত্ব কি তুলনামূলক কি কম। মানে সহজে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখবো অধিকাংশ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সিগমা বন্ধন তুলে পাই বন্ধন ভেঙে অধিকাংশ রাসায়নিক বিক্রিয়া কী হয়, সংঘটিত হয়। ঠিক আছে। আর মুক্ত ঘূর্ণন যেহেতু সিগমা বন্ধন সম্ভব হতে কি পাই বন্ধনে কি মুক্ত ঘূর্ণন সম্ভব কি নয়, মুক্ত ঘূর্ণন কি সম্ভব নয়। ঠিক আছে। আর জ্যামিতিক গঠনটা এভাবে আর কি মেনলি গঠিত হয়, জ্যামিতিক গঠনটা লাগবে না, জাস্ট বোঝানোর ক্ষেত্রে। ঠিক আছে। এই যে আমরা পাই বন্ধনের একটা চিত্র দেখতে পাচ্ছি যে C2H4, এটা আমাদের কি ইথিনের বন্ধন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। যে আমরা প্রথমে পাই সিগমা বন্ধনটা দেখতেছি, যে সিগমা বন্ধন কী ঘটিতেছে। এই যে দেখো, আমি প্রথমে বলছিলাম কি একটা ক্লক হয়েছিল আর একটা কি অ্যান্টি ক্লক হয়েছে। এই যে আসছে, এই যেভাবে আসতেছে 1s, আর এটা হলো sp2, যেহেতু একটা এস এবং দুটা পি অংশগ্রহণ করছে হাইব্রিডাইজ, কি এটা sp2 হাইব্রিডাইজ। এই দেখেন এস এস sp2, যে কার্বনের যে sp2 সংগ্রহ, এটা এইভাবে কি আমরা এই যে সিগমা বন্ধন দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে। এই 5টা আমাদের সিগমা বন্ধন গঠিত হয়েছে এইভাবে। আর প্রত্যেকটা কার্বন 3টা করে আর কি। আর এদিকে তোমার এই যে অরবিটালটা, যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু আছে না, সেটা আর কি এই যে এই অংশের যে পাই বন্ধনটা, সেটা আমাকে আলাদাভাবে এখানে দেখাইছে যে পাই বন্ধনটা কী করতে হচ্ছে। যে উপরে পিজেড অরবিটালটা এভাবে গঠিত হচ্ছে এবং একটা স্পিন একমুখী হলে আরেকটা স্পিন কি বিদ্যমান, সেটা তো আগেই বলেছি। তো এইভাবে আর কি আমার কি পাই বন্ধনটা গঠিত হচ্ছে, এদিকে একটা লোভটা আর এদিকে একটা লোভ। ঠিক আছে। তো আজকে তোমাদের এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের দেখা হবে। আর আমাদের এসএফসি কমিউনিটির সাথে যুক্ত থাকেও ইনশাল্লাহ, এরকম আরও ক্লাস পেতে চাইলে এসএফসি কমিউনিটির সাথে থাকেও, গ্রুপে অ্যাড হয়েও। এবং আমাদের প্রথম ক্লাস যেহেতু, আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও। এবং ভবিষ্যতে আরও আমরা এরকম কন্টেন্ট দেবো, তো সেগুলো আরও যাতে ভালোভাবে নির্ভুলভাবে দিতে পারি সেজন্য দেওয়া। তো ধন্যবাদ সবাইকে আজকে আমাদের ক্লাসে থাকার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।